দেখুন, আমরা যা খবর পেয়েছি যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার, সেখানে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ওই মহিলা এবং তার পরিবারকে পুলিশ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের দায়িত্ব নিচ্ছি বলার পর ঘুম ভাঙল মুখ্যমন্ত্রীর। শনিবারও তো মুখ্যমন্ত্রী ছিলেন, রবিবারও মুখ্যমন্ত্রী ছিলেন, সোমবারও মুখ্যমন্ত্রী ছিলেন, মঙ্গলবার এসে মনে পড়লো ফুটপাতবাসী গরিব বাচ্চাটার কথা। শনিবার দিন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম গেছেন। ফুটপাত পথচারীর জন্য থাকুক আমরাও সমর্থন করি, সাফ করা হোক আমরাও সমর্থন করি, কিন্তু আমাদের মতো আর্থসামাজিক কাঠামোর জায়গায় একটা মানবিক মুখ থাকা উচিত। সেখানে একটা বাচ্চা ফুটপাতবাসী, তার দুধ গরম হচ্ছিল, তাকে যেভাবে ধমক দিয়ে হুমকি দিয়ে, বাচ্চার এটা কি দুধ কেন গরম হচ্ছে, আর বাচ্চার, আরে গরিব কেউ শখ করে হয় না। ফুটপাতে যে বাচ্চা দুধ ফোটানো হয় সেটা কেউ শখ করে ফোটায় না। ভোটের আগে গরিব বাচ্চাদের জড়িয়ে নিয়ে ছবি তুলতে নেতা নেত্রীদের ভালো লাগে, আর ভোটের পর রাষ্ট্রশক্তির বলে বলিয়ান হয়ে গরিব বাচ্চার ফুটপাতে দুধ ফুটছে সেটাকে সরিয়ে দেয়া এবং ওই ঔদ্ধত্য এবং দাপটের সঙ্গে, সেটা আমরা বলেছি মানবিক মুখ থাকা উচিত ছিল। আমরা যাই সেখানে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পরিষ্কার বলে দেন যে তিনি এবং তার দলের কর্মীরা এই দায়িত্ব নিতে প্রস্তুত। এর জন্য কিছু সরকারি ব্যবস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেই সমস্ত ব্যবস্থাগুলো করে গেছিলেন। তাতেও যদি সরকার শুধু ধমক উচ্ছেদ, একটা গরিবতম পরিবার ফুটপাতে মহিলা, তার মেয়ে এবং তার বাচ্চা, তাদের এই পুলিশ দিয়ে উচ্ছেদ করার হুমকি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি দায়িত্ব নেবেন। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন বলেন, তাদেরকে তুলে এনে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নিয়ে গিয়ে এখন বলা হচ্ছে তারা সব ব্যবস্থা করবেন। প্রথম দিন বলেননি কেন? অগ্নিমিত্রা পাল যেদিন গেছেন সেদিন তো সবাই খবরটা দেখেছেন, মানুষ এই অ্যাটিটিউডের সমালোচনা করেছেন। এক পক্ষ, সরকার পক্ষ তো বিরক্ত দেখাচ্ছিল, পুলিশকে বলছেন এসব আমাদের করতে হবে, কেন কেন করেননি, সরান। তো সেদিন তো মুখ্যমন্ত্রী বললেন না আমি দায়িত্ব নিচ্ছি বা আমরা সরকার দায়িত্ব নিচ্ছে। রবিবার যখন আমরা গেলাম স্পটে, ওনাদের লাফালাফি শুরু হয়ে গেল। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন, মমতা দি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব সেই করব তাই করব। মমতা দি বলার পর ঘুম ভাঙলো, যা করছেন আপনারা একটা অমানবিক মুখ দেখাচ্ছেন সরকারের। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানবিক মুখ দেখাবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন আমরা দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, তখন আপনাকে বলতে হচ্ছে। তার মানে শনিবার উচ্ছেদের হুমকি হয়ে গেল, মুখ্যমন্ত্রী নীরব। সোমবার থেকে নড়ে বসা, জাস্টিফাই করা, কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় নেই। রবিবার, সোমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দায়িত্ব নিচ্ছি, মানবিক মুখ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় থাকলেও দেখিয়েছেন, ক্ষমতায় না থাকলেও দেখিয়েছেন। তারপর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তো মুখ দেখাতে পারবে না সরকার। তাই আজকে তড়িঘড়ি করে তুলে এনে তাদের ব্যবস্থা হোক আমরাও চাই, ফুটপাত সাফ হোক আমরাও চাই। আমরা অমানবিক ঘোষণা, দমন পীড়নের বিরুদ্ধে, মা, বাচ্চা, অসহায় পরিবার,
বিবেচনা, এগুলো উচিত। আর সরকার দায়িত্ব নিচ্ছে, তার জন্য পুলিশ দিয়ে আজকে তুলে নিয়ে গেছেন। শনিবার বিকেলে কেন ঘোষণা করেননি? অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? সোমবার আপনি অত বড় বড় কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন আমি দেখব। আপনার মনে হলো না তখন বলেন যে বাচ্চাটার দায়িত্ব নিই, পরিবারটার দায়িত্ব নিই, মায়ের দায়িত্ব নিই? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী যেটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পদক্ষেপের চাপে পড়ে পুলিশ দিয়ে তুলে নেয়। উনি তো আবার স্পটে যান না, উনি তো পুলিশ পাঠিয়ে তুলে আনেন। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। বাংলার মানুষ, বিশ্বের মানুষ দেখে নিয়েছেন, বুঝে গেছেন। তার মানে একটা জিনিস প্রমাণিত হলো, অগ্নিমিত্রা পাল ভুল করেছিল। এই জিনিসটা কিন্তু আজকে প্রমাণিত হলো যে আমরা যখন অ্যাটিটিউডের সমালোচনা করেছি, আমরা কিন্তু ফুটপাত দখলের সমর্থন করছি না। তখন যারা বড় বড় কথা বলছিলেন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তার জনতার দরবারে ওই মহিলাকে তুলিয়ে এনে, পরিবারকে তুলিয়ে এনে যেটা করলেন, তাতে আজ মুখ্যমন্ত্রীও দুটো জিনিস প্রমাণ করেছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তারা চলছেন, কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ খেয়ে। দুই, অগ্নিমিত্রা পাল ঠিক কাজ করেন। দ্বিতীয় বিষয়, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ব্যানার পেছনে নিয়ে তিনি বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে ফেসবুক লাইভ করেছেন, যেখানে তিনি বলেন পার্কস্ট্রিটের ওই ফুটপাতের বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, যার চাপে দায়িত্বটা নিতে হচ্ছে সরকারকে। বিষয়টা হচ্ছে এই যে সেখানে তিনি একটা কথা বললেন যে আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন সেই ব্যবস্থা আমি করব। চূড়ান্ত গণতান্ত্রিক কথা, হুমকি। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নয়, একজন মহিলা ভয় দেখাচ্ছেন, আতঙ্ক তৈরি করছেন। বাংলায় যে নারী নির্যাতন বেড়েছে আপনারা সবাই জানেন, ঘটনাক্রম সবই দেখিয়ে দিচ্ছে। কিন্তু এই ঘটনা কখনো ঘটেনি যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন তার ব্যবস্থা করব। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালিশহর যাচ্ছিলেন, হামলা করা হয়েছে, গন্ডগোল করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেগুলো এনকারেজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় বেরোবেনি, সারা বাংলা ঘুরবেন, কোথাও কিছু হলে দায় কিন্তু থাকবে মুখ্যমন্ত্রীর এই বিবৃতির। মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, রাষ্ট্রপতি, পুলিশ কোথায়? একজন মহিলাকে হুমকি দেয়া হচ্ছে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি যাতে রাস্তায় বেরোতে না পারেন আমরা তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? কোন গণতন্ত্রের ভাষা? এ তো গুন্ডাগার্দির ভাষা। আপনি কাউকে পছন্দ করেন বা না করেন, সেখানে আপনি বলছেন রাস্তায় বেরোতে দেবো না, এটা হয় নাকি কখনো? এরপর আপনি কি বললেন? বয়স হয়েছে, বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠা, আপনারা সবাই মিলে এই দল, এই নেত্রী দেয়া টিকিট থেকে সাংসদ, কেউ বিধায়ক, কেউ পুরসভার চেয়ারম্যান, কেউ অমুক, কেউ তমুক, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে হয়েছে। বলছেন
বয়স হয়েছে বিশ্রাম নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স, এটা নেত্রীও আগে বারবার বলেছেন। আগেকার দিনে এরকম তো ইনস্টিটিউশনাল ডেলিভারি সেই অর্থে হতো না, নিখুঁত দিন তারিখ ওই ভর্তির সময় গার্জেন বাবা যখন নিয়ে যেতেন, মা যখন নিয়ে যেতেন, স্কুলে একটা তারিখ বসিয়ে দেওয়া হতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল যে কাগজ, তাতে যা বয়স এবং বাস্তবে এখন যা বয়স, বয়স অনেকটা কম। আপনি বয়স তুলে কথা বলছেন কেন? বয়স তো মনের বয়স এবং শরীরের সামর্থ্য, এটা কোনো কথা? বয়স হচ্ছে বিশ্রাম নিন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কম্পিটিশনে আসুন, হাঁটা এক্সারসাইজে। বয়স নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়স আর বিশ্রামে যান বলেছেন তো, এক্সারসাইজের কম্পিটিশনে আসুন, আর একটা হাঁটার প্রতিযোগিতা হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী, হাঁটার প্রতিযোগিতা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী। বর্তমান বলেছেন আগের জনের বয়স হয়েছে, বিশ্রাম নিন। তার দলের মুখপাত্র হিসেবে, তার দলের সৈনিক হিসেবে আমি বলছি, বয়স সরিয়ে রাখুন, শরীর আর মন নিয়ে বিচার করুন। এক্সারসাইজে মমতা ব্যানার্জিকে পাল্লা দিন এবং হাঁটার প্রতিযোগিতায় আসুন। আপনার মুখ থেকে আপনি বলেছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমরা আপনাকে বলছি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাকসেপ্ট আমাদের তরফ থেকে আপনি অ্যাকসেপ্ট করুন। সারা পৃথিবী দেখুক, সারা পৃথিবী দেখুক, সবাই লাইভ টেলিকাস্ট করুন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখুক এক্সারসাইজ এবং হাঁটা প্রতিযোগিতা। মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ বলুন, অত বড় বড় কথা বললেন, হ্যাঁ বলুন। আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে কলমে যা বয়স, তার থেকে তার বয়স অনেকটাই কম। কিন্তু এগুলো নিয়ে আলোচনা করাটা একটা রুচি বিরুদ্ধ। যিনি যতদিন সুস্থ সবলভাবে কাজ করছেন, তিনি যেটা পারেন, একটা ব্যতিক্রমী শক্তি কাজ করে তার, তো সেটা হবে। আপনি সামলাতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে দেবো না। সামলাতে পারছেন না, বয়স হয়েছে, বিশ্রাম নিন। আমাদের আরেকটা জিনিস সন্দেহ হচ্ছে, মমতা দিক থেকে তো কয়েক বছরের বড় নরেন্দ্র মোদী, আর অমিত শাহ ক্যাম্প করেন শুভেন্দু অধিকারী। তো এই যে বয়স হয়েছে, বিশ্রাম নিন, এটা অমিত শাহ ক্যাম্প থেকে বিজেপির ন্যারেটিভ তৈরি হচ্ছে না তো নরেন্দ্র মোদীকে সরাবার জন্য? নরেন্দ্র মোদীর বয়স মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 4-5 বছর বেশি। শুভেন্দু অধিকারী বলছেন বয়স হয়েছে, বিশ্রাম নিন। শুভেন্দুকে যেটুকু চ্যালেঞ্জের পার্ট হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, এটা নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহ ক্যাম্প থেকে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে না তো, যে আপনার তো বয়স হলো, এবার আপনি সরে যান। এটা হয়তো নরেন্দ্র মোদীকে সরানোর জন্য অমিত শাহ ক্যাম্প থেকে বিল্ড আপ করা হচ্ছে কিনা, সেটাও তো রাজনীতি মানে একটা সম্ভাবনার শিল্প। আর শুভেন্দু অধিকারী তো অমিত শাহের বন্ধু, অমিত শাহ বলেছেন বন্ধু। তো তাহলে অমিত শাহকে যাতে একটু খুশি করা যায় বা প্রজেক্ট করা যায়, সেই জন্য নরেন্দ্র মোদীর এগেনস্টে এই ন্যারেটিভটা তৈরি করে দেয়া, বয়স হয়েছে, বিশ্রাম নিন। শুভেন্দু হয়তো চাইছেন তারপরে অমিত শাহকে প্রজেক্ট করতে, সেইটা বেরিয়ে গেছে ওখান দিয়ে। না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এতটা বড় নরেন্দ্র মোদী, তো তার বয়স তুলে তো কথা বললেন না। তার মানে তাকে আপনারা বিশ্রামে পাঠাতে চাইছেন। তারা চাইছে শুভেন্দুবাবু কার টিম করেন? অমিত শাহ টিম করেন। অমিত শাহ টিম কি চাইছে? মোদীর বয়স হয়েছে, বিশ্রাম নিন হয়তো চাইছে, কিন্তু শুভেন্দুর মুখ থেকে এটা বেরিয়ে গেছেন। সে যাই হোক, শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছে, বিশ্রাম নিন আপনি বলেছেন। আমরা বললাম বয়স, বিশ্রাম নিয়ে মানসিকতাটা অত্যন্ত বিকৃত এবং রুচি বিরুদ্ধ কথাবার্তা বলেছেন। এক্সারসাইজ এবং হাঁটার প্রতিযোগিতার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। কোথায় কটার সময় কোথা থেকে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কোথায় কটার সময় কোন তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি একসঙ্গে এক্সারসাইজ করবেন,
শারীরিক ফিটনেসের প্রমাণ দেবেন, মানুষ সবটা দেখবে। আপনি মেলাইন করার জন্য বলেছেন, আপনাকে পারফর্ম করে আপনার কথা জাস্টিফাই করার চ্যালেঞ্জ দিতে হবে। আপনি মেলাইন করার জন্য বলেছেন, তাই আপনাকে নিজে পারফর্ম করে আপনার কথাটা জাস্টিফাই করার চ্যালেঞ্জটা নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই নীতিহীন, দলবদলু, বেঈমান, গদ্দার যে ভবঘুরে সাংসদরা আছেন, তাদের বিরুদ্ধে যে মামলা করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে সেই মামলা করেছেন এবং এই বিষয়ে সবিস্তারে তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। ফলে আমি এই প্রশ্নের কোনো উত্তর দেব না, কারণ সুপ্রিম কোর্টের সামনে আমাদের আইনজীবী বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে গোটা বিষয়টা জানিয়েছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলে দিয়েছেন যে এতটাই আইনটা আমাদের পক্ষে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে এই 20 জনকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এবং কল্যাণবাবু এটাও জানিয়েছেন যে স্পিকার এবং সেক্রেটারি জেনারেল তো তখন তো তারাও নোটিশ খেয়ে যেতেন যদি না তার তরফে অ্যাপিয়ার করে বলা হতো নোটিশ দিতে হবে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সাহসিকতার সঙ্গে রাজপথে কর্মীদের মধ্যে দাঁড়িয়ে, মানুষের মধ্যে দাঁড়িয়ে লড়াইটা দিচ্ছেন, সেই একই লড়াই কিন্তু সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা কিন্তু দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, এই যে যারা দল বদলু, তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট এটা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই 20 জনকে নোটিশ দিয়েছেন। দিল্লিতে সুপ্রিম কোর্টের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবিস্তারে সাংবাদিক বৈঠক করে বিষয়টা জানিয়ে দিয়েছে। দেখুন, ক্যাথিড্রাল রোডটা, আমি এই নিয়ে এখন কোনো মন্তব্য করব না, কারণ কোর্টের রায়। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়র রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো বরাদ্দ করে। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছিল। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছে, আমাদের দল এবং ছাত্র শাখা দেখবে। আমি বলতে পারবো না, এগুলো এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, ওটা আমি একেবারেই বলতে পারবো না। যেটা আইনের যে পার্টটা আমি জানি না, যে কেসটা আমি বুঝি না, আর সেটার সঙ্গে আমি দলের আমি কোনো রিয়াকশন এখন দিতে পারবো না।
দেখুন, আমি বলছি চারদিকে এই ঘটনাগুলো ঘটে চলেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেফতার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারলো না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। ধরবো না ধরবো না ধরবো না ধরবো না করেও যেটুকু ধরতে বাধ্য হচ্ছে সেটা বিজেপি। বিজেপি বর্ধমানের একজন নেতা 2 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, ব্যবসায়ী অভিযোগ জানালেন তাকে 3 দিন শ্রীপুত্র সময় তাকে মারধর করা হয়। দেখুন, এই তো মারধর আক্রান্ত ব্যবসায়ী পরিবারের স্ত্রীও। এবার 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 বিজেপি তোলা চাইছে ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী যদি কমপ্লেন করেন তাহলে আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই খবর চলে যাচ্ছে। ব্যবসায়ীকে ডেকে সপরিবারে মারধর করা হচ্ছে। পোস্তায় ব্যবসায়ীকে মারা হয়েছে। দক্ষিণ কলকাতার মিষ্টির দোকানে তোলাবাজি হচ্ছে। কোন শিল্প সংস্থা চিঠি পাঠিয়েছে তোলাবাজির হুমকি, প্লট। দিকে দিকে তোলাবাজি, এবং বিজেপির নেতারা বারবার এটা বলতে বাধ্য হচ্ছেন, যদিও তাদের কথা কেউ শুনছে না। একটা চূড়ান্ত অরাজকতা, এনার্কি চলছে, এলাকা দখল এবং তোলাবাজি। আমরা দেখলাম কয়েকদিন আগে বিজেপির একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক, তিনি বললেন সারা মানব ছবি যাদবপুরে। আরেকজন নির্বাচিত বিধায়ক তিনি একটি থানাতে গিয়ে নানারকম থানাতে গিয়ে সেখানে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার তাকে হুমকি দিচ্ছেন। আমরা তো বারবার বলছি পুলিশের কোনো ক্ষমতাই নেই। পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে। পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। তাদের পরিষ্কার যেভাবে বিজেপির গায়ে হাত দেওয়া যাবে না, বিজেপির কথা শুনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কাজ করছে তাদের মিথ্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, হ্যারাস করতে হবে, হুমকি দিতে হবে। আবার যাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, যারা হঠাৎ বালিশ শিবির হয়ে গেছে বা বেইমান তৃণমূল হয়ে গেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে না। আর বিজেপির নেতারা দাদাগিরি। এমএলএ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বলছেন সারা রাত তাণ্ডব চলবে। একজন এমএলএ কে দেখলাম থানার সামনে বলছে ঘেরাও করে রাখবো। দুটো গোষ্ঠী গিয়ে ইন্টারভিউ থানায় তালা মেরে দিল। মানুষ দেখছেন। আমরা আবার বলছি, যাদবপুরে যেভাবে মাঝরাত্রে হামলা করেছে বিজেপির গুন্ডারা, অবিলম্বে গ্রেফতার করা দরকার। কেন গ্রেফতার হচ্ছে না? গ্রেফতারি না হওয়াতে এই গুন্ডাগর্দির রাজনীতি, গুন্ডা রাজের রাজনীতি উৎসাহ পাচ্ছে, মদত দেওয়া হচ্ছে সরকারি চেয়ারে বসে। কেন এখনো অ্যারেস্ট হয়নি? ছবি রয়েছে তো। যদি কোথাও হস্তক্ষেপ দরকার হয় পুলিশ প্রশাসন যাবে, বিজেপির গুন্ডারা যাবে। বিজেপির এমএলএ গেটে দাঁড়িয়ে বলবে সারা রাত তাণ্ডব চলবে। এ হয় নাকি কখনো? আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে। যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। দেখুন, দিলীপ ঘোষ প্রচারে পিছিয়ে পড়েছেন। যখন তিনি বিরোধী পক্ষে ছিলেন
তখন দিলীপ ঘোষের সকাল থেকে ইকো পার্ক থেকে শুরু করে বিভিন্ন মণিমুক্তর মতো সংলাপ, তাতে বাকি বিজেপি নেতারা পেছিয়ে পড়েছিল। তারপর দিলীপ দা একটা বিয়ে করে ফাটিয়ে দিলেন, বাকিদের পুরো প্রচার থেকে আউট। এখন সরকারে আসার পর শুভেন্দুবাবু 1 নম্বর, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ারে। এরপরে অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেভাবে ফুটপাতে ফুটপাতে ঘুরছেন, বন্যা এলাকায় রবীন্দ্রসঙ্গীত গাইছেন, ফলে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বলছেন, ও আমার দেশের মাটি করছেন সবাই। ফলে দিলীপ বাবু আবার এই কম্পিটিশনটায়, ওপাশে সর্বরী দেবী সেখানে গিয়ে বলছেন রাত ভোর হামলা করু। হ্যাঁ, মানে এক একজন একে টেক্কা দিয়ে ও ঢুকে যাচ্ছে। ফলে দিলীপ দাকে আবার এই এন.কে. সলিলের মতো একটা সংলাপ টংলাপ নিয়ে ঢুকতে হচ্ছে। পরিকল্পিত কি অপরিকল্পিত পরের কথা, যদি কেউ ওখানে অবৈধ কেউ থেকে থাকে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন এবং তারা জানালে পুলিশ দেখবে। বাইরের গুন্ডা পাঠাবার বিজেপি কে, কেন গুন্ডা পাঠাবে, ওদের রাইট কে দিল, বাবার সাহস কি করে হলো? সব জায়গায় এই গুন্ডাগার্দি কি করে চলতে পারে? যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এমন ভেতরে কেউ থেকে থাকে, বাজে জমায়েত অমুক, তো পুলিশকে বলবে, পুলিশ যাবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবেন, তার জন্য গুন্ডা যাবে কেন? সব বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। কাকে চিঠি দিয়েছে? শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, স্মাগলার, প্রকাশ্যিক বড়াই, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছে। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকস করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে, হয় ডাইরেক্ট আপনাদের অথবা আপনাদের ইনডিরেক্ট ভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? তো এখন 100 দিনের সব পার করে ফেলেছে সরকার। তো সরকারের কোনো মানে আসল যে কাজগুলো করার কথা, পরিকাঠামোর কাজ, জনপরিষেবা, কিছুই তো হচ্ছে না। সরকার 3 রকম কাজ করছে। একটা হচ্ছে পুলিশ রাজ, গুন্ডারাজ, দমনপীড়ন, তৃণমূল ভাঙার চেষ্টা, তৃণমূল কর্মীদের উপর হুমকি। 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলোর 12টা বাজানো অথবা নাম পরিবর্তন। আর 3 হচ্ছে রং বদল, নীল সাদা থেকে কিছু জায়গায় জোর করে গেরুয়া, একাডেমি অফ ফাইন আর্ট সেটাতেও গেরুয়া লাগাবেন। এর বাইরে মানুষের আসল উপকার, নতুন কোনো কাজ কই, সেগুলো তো কিছু হচ্ছে না। आज सुप्रीम कोर्ट ने जो बागी जो सांसद है उन लोगों को नोटिस भेजा। देखिए, सुप्रीम कोर्ट में जो हुआ, हमारा ऑनरेबल एमपी लॉयर कल्याण बनर्जी ने डिटेल में बता दिया। जो ये जो दल बदलू है ना, दल बदलू तृणमूल से वो जीत कर दिल्ली गए हैं, जा रहा है भाजपा लीडर्स के घर, बोल रहा है ज्वाइन कर रहा है एनसीपीआई में, और लोकसभा में फिर स्क्रीन में देखा जा रहा है वो एआईटीसी ही है। तो वो क्या है? स्पीकर साहब ऑनरेबल अभिषेक बनर्जी का खत को कोई रेस्पॉन्ड नहीं कर रहा है, उल्टा उनका सीट बदल दे रहा है, प्रायोरिटी दे रहा है। किरण रिजिजू एनसीपीआई को एनडीए पार्टी में, एनडीए अलायंस में बोल दिया है, पूरा इलीगल है, उनका एमपीशिप कैंसिल होना चाहिए। अभिषेक बनर्जी केस किया है, कल्याण बनर्जी, और आज सुप्रीम कोर्ट, ऑनरेबल सुप्रीम कोर्ट, ये जो 20 आदमी है, तो ये 20 जो है उसको नोटिस इशू कर दिया है, उसको तो जवाब देना होगा। अब किधर है? अब है किधर? पहले पार्टी से आप जीते थे, दूसरे पार्टी का नेताओं के घर में घूम रहे थे,
बोल रहा है तीसरा पार्टी ज्वाइन किया है, लेकिन स्पीकर लोकसभा टीवी में दिखा रहा है अब वो पहला पार्टी वाला है, और आप बोल रहा है पहले पार्टी छोड़ दिया है। तो क्या है, अब किधर है? अगर दम है इस्तीफा दीजिए, जो मन चाहे पार्टी से। अब जीत का दिल्ली जाकर देखिए, यहां पर बंगाल से एंटी भाजपा वोट आपको मिला था दिल्ली जाने के लिए। एंटी भाजपा तृणमूल कांग्रेस कैंडिडेट था, ममता दीदी का उम्मीदवार था, और अब अभी जाकर वहां पर भाजपा का दोस्त बन रहे हैं। ये तो पूरा वोटर्स लोगों का साथ चीटिंग हो गया। एंटी भाजपा वोट लेकर दिल्ली किया, और अभी आप बोल रहे हैं हम भाजपा का दोस्त है, नरेंद्र मोदी जिंदाबाद, हम एनडीए में है। अगर दीदी चीफ मिनिस्टर रहती ना, अब फिर दीदी 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 वही घूमते। अनफॉर्चुनेटली हम लोग अपोजिशन में है, दीदी चीफ मिनिस्टर नहीं है। आप लोगों का जो अपॉर्चुनिस्ट कैरेक्टर है वो सामने चला आया। ममता बनर्जी घर से नहीं निकला है, मुख्यमंत्री ममता बनर्जी को टारगेट करके आप सर्वे नहीं है। देखिए, ये जो ऑनरेबल चीफ मिनिस्टर, ऑनरेबल एक्स चीफ मिनिस्टर के बारे में बोला है, आप रास्ते में नहीं निकलेगा ऐसा व्यवस्था मैं कर रहा हूं। कल ये आप घर से नहीं निकल सकते हैं ऐसा बंदोबस्त मैं कर रहा हूं। ये क्या है? ये डेमोक्रेसी है। ममता बनर्जी को बोल रहा है अब घर से नहीं निकलेगा, रास्ते में उतरेगा नहीं, हम लोग व्यवस्था कर रहे हैं। ये डेमोक्रेसी है। पुलिस क्या कर रहा है? ऑनरेबल प्रेसिडेंट, कोर्ट क्या कर रहे हैं? एक औरत, एक महिला, एक्स चीफ मिनिस्टर, इसी तरह धमक, इसी तरह थ्रेट। हाल शहर में दीदी गई थी, अटैक हो गया था। अभी एक इंपॉर्टेंट कॉन्स्टिट्यूशनल चेयर वो गुंडागर्दी सपोर्ट कर रहा है, प्रोवोक कर रहा है। अभी घर से के निकलने के बाद दीदी का ऊपर कुछ भी हुआ, उसका रिस्पॉन्सिबल ये स्टेटमेंट होगा। ये हो सकता है? ममता बनर्जी को थ्रेट किया जा रहा है, आप रास्ते में निकलना नहीं, ऐसा बंदोबस्त मैं कर दूंगा। हम स्ट्रॉन्ग, पूरा बंगाल, पूरा देश और पूरा विश्व में जिन लोगों का पास ये मुद्दा गए, सब लोग कंडेम कर रहा है। तथा ये प्लास्टिक वाले मामले में जो एज के बारे में देखिए, ममता दीदी को बोला है, ममता दीदी को शुभेंदु अधिकारी बोला है आपका उम्र ज्यादा हो गया है, आप रेस्ट लीजिए, कल बोला है। देखिए, ममता दीदी का जो उम्र है वो पेपर में जो है वो तो असली में नहीं है, बहुत उससे थोड़ा कम है, क्योंकि उस टाइम में कोई इंस्टीट्यूशनल डिलीवरी तो नहीं होता। वो स्कूल एडमिशन के टाइम पे गार्जियन जो लिख देता है वो कर देता है। तो ममता बनर्जी का पिताजी ने थोड़ा बढ़ाकर कर दिया था। लेकिन असली बात ये उम्र नहीं है, फिटनेस है, काम करने का कोई काबिल है या नहीं है, मेंटल और फिजिकल फिटनेस का। तो शुभेंदु अधिकारी जी बहुत बुरी तरह मेलाइन करने का कोशिश किया, और ममता बनर्जी जैसे लीडर को वो बोला आपका उम्र हो गया है, आप रेस्ट लीजिए। हम लोग चैलेंज कर रहे हैं शुभेंदु अधिकारी को, आइए एक्सरसाइज और वॉकिंग का कंपटीशन हो जाए। आप जिसको बोल रहे हैं उम्र हो गया है रेस्ट लीजिए, उनके साथ आप खुद किधर होगा डेट बताइए, किधर होगा डेट बताइए। सब मीडिया को इनविटेशन है, जिसको आप बोला है उम्र हो गया है
पहले उनसे पंगा तो लीजिए, चैलेंज तो एक्सेप्ट कीजिए। एक्सरसाइज और वॉकिंग। चीफ मिनिस्टर वर्सेस फॉर्मर चीफ मिनिस्टर एज द प्रेजेंट चीफ मिनिस्टर। उन्होंने कहा है फॉर्मर चीफ मिनिस्टर को उम्र हो गया है। और दूसरा एक बात है, नरेंद्र मोदी जी तो ममता दीदी से कई बरस सीनियर है ना, उनका उम्र ज्यादा है। तो ये जो नैरेटिव उम्र हो गया है, रेस्ट लेना चाहिए, ये भाजपा का कोई कैंप से नहीं हो रहा है। तो कहीं पे निगाहें कहीं पे निशाना। हमारा चीफ मिनिस्टर तो अमित शाह जी का फ्रेंड है। तो अगर सब लोग देख रहा है वो ममता दीदी को बोल रहा है, लेकिन ये भाजपा का इंटरनल नैरेटिव नहीं है। तो कि नरेंद्र मोदी जी को ये बोला जा रहा है उम्र हो गया है, रेस्ट लीजिए। अरे नरेंद्र मोदी जी तो ममता दीदी से कितना उम्र में ज्यादा है। शेख हसीना इसी तरह हम लोग ये एग्जांपल दे सकता हूं। एक्टिव पॉलिटिक्स में है और ममता दीदी से कई ऑनरेबल मल्लिकार्जुन खड़गे, कांग्रेस प्रेसिडेंट, मैडम सोनिया गांधी जी। अरे जो कर सकते हैं उसको करने दीजिए। अब उम्र उठाकर आप क्यों उसको, आप उनको संभाल नहीं सकते हैं इसीलिए मैलाइन करने के लिए। लेकिन काइंडली एक्सेप्ट कर लीजिए, ऑनरेबल चीफ मिनिस्टर सर एक्सेप्ट कर लीजिए, ममता दीदी और आप एक्सरसाइज होगा कंपटीशन, वॉकिंग होगा कंपटीशन। डेट आप बता दीजिए, जगह आप बता दीजिए, मीडिया को इनवाइट हम लोग कर देंगे। पार्क स्ट्रीट के वो बेघर परिवार आज मुख्यमंत्री, पार्क स्ट्रीट का जो बेघर परिवार, वो ऑनरेबल चीफ मिनिस्टर पुलिस भेजकर उठाकर उनका वो जनता का दरबार में ले गए थे। कहाँ था ऑनरेबल चीफ मिनिस्टर सैटरडे में? आज उसका नींद से जागा। सैटरडे में जब अग्निमित्रा पाल उनका मिनिस्टर गए थे, वो थ्रेट कर रहे थे, बच्चे का दूध भी गर्म करने नहीं देते। संडे हम लोग गया और मंडे ममता दीदी बोला वो फैमिली का रिस्पॉन्सिबिलिटी मैं ले रहा हूं। उसके बाद नींद से उठा हमारा आज का चीफ मिनिस्टर। अरे ममता दीदी उतर रही है, उसका पहले कुछ करना होगा। अंडर ट्रिमेंडस प्रेशर फ्रॉम ममता दीदी का जो वो स्टैंड, गरीबों का साथ, गरीबों का पास। सैटरडे देयर वाज नॉट ए सिंगल वर्ड फ्रॉम शुवेंदु अधिकारी। संडे देयर वाज नॉट ए सिंगल वर्ड फ्रॉम ऑनरेबल चीफ मिनिस्टर। मंडे when Mamata Banerjee announced that she is ready to take the responsibility of that particular family from Free School Street footpath, only after the statement from Mamata Banerjee, CM became active. And today we have seen police took the family to him. और वहां पर अभी जो वो कर रहे हैं वो पूरा ममता दीदी का प्रेशर में आकर, और फिर से वो साबित कर दिया अग्निमित्रा पाल मैडम भूल किए थे, गलत किए थे। दो सवाल है। आपको कहा है कि अंदर वहां पर देखिए लाल सलाम, तो वो तो लाल से हम कैसे एंटी नेशन होगा? लाल सलाम ये वर्ड कैसे? ये तो एक इंटरनेशनल स्लोगन है। जो एंटी नेशनल कुछ है, जो एंटी नेशनल कुछ सब्जेक्ट है, जो एंटी नेशनल कुछ स्लोगन है, जो एंटी नेशनल कुछ मुद्दा है, तो अगर उसके ऊपर कोई पुलिस और एडमिनिस्ट्रेटिव स्टेप चीफ मिनिस्टर का राइट है लेने का, लेकिन वहां पर गुंडा भेजने का कोई राइट नहीं है। अगर इंटरवेंशन का जरूरत है, आप वाइस चांसलर या यूनिवर्सिटी मैनेजमेंट को बोलिए एक्शन लेने के लिए।
और पुलिस या एजुकेशन डिपार्टमेंट एक्शन ले सकता है, लेकिन रात में गुंडा भेजना और अभी तक कोई अरेस्ट नहीं करना, ये कैसा हो सकता है? सरकार ने कहा था कि पुलिस स्टेशन और जरूरी नहीं। उसके ऊपर अभी मैं कोई कमेंट नहीं करूंगा, क्योंकि हमारा पार्टी और लीगल टीम वो पूरा देख रहे हैं। देखिए, कोर्ट का ये टीएमसीपी का जो है, कोर्ट का जो ऑर्डर है उसके ऊपर कोई कमेंट नहीं करूंगा। लेकिन 21 जुलाई आपने देखे थे, जो लोग मेयो रोड पे किया था, वो तो प्लास्टिक का जो चेयर है वो भी नहीं भरा। वो 600 या 700 मैक्सिमम 800 आदमी वहां पर था, और यहाँ पर लाखों। ममता दीदी जहां, तृणमूल वर्कर्स, पब्लिक वह, तो वो लोग कर रहे हैं जिधर भी करे। ममता बनर्जी जिधर रहेगी, तृणमूल और स्टूडेंट्स जो है सब ममता दीदी का साथ रहेंगे। চিরকালই তাই হয়। রাখি কি নতুন হচ্ছে নাকি? মুখ্যমন্ত্রী বলছেন রাখি হবে দেশপ্রেমের, আরে রাখিটা শুরু হয়েছিল এই দেশপ্রেম দিয়ে। তো প্রত্যেক বছর হই হই করে রাখি বন্ধন হয়। তো বিজেপি আসার পর কি সব মঙ্গল গ্রহ থেকে টুপ করে একটা রাখি পড়ছে নাকি? এখানে হাজার হাজার লাখ লাখ কোটি রাখি উৎসবে রাখি হয়। কেউ রাজনৈতিক শিবির করেন, কেউ সামাজিক শিবির করেন, কেউ ব্যক্তিগতভাবে পড়ান, কেউ ভাই বোনকে পড়ান, কেউ বন্ধুকে পড়ান, কেউ সৌহার্দ্যে পড়ান, কেউ সংহতিতে পড়ান। এমন ভাব করছে বিজেপি সরকার এবার রাখিও হবে। তা এতদিন কি রাখি হয়নি? গত বছর প্রত্যেক বিজেপির লোকেরা কি ফাঁকা হাতে ঘুরে বেড়াতো? ফেসবুক দেখুন না, এখান থেকে এত অব্দি রাখির ছবি পরে ঘুরেছে। আর একটা আছে নারী নির্যাতন রুখতে বারবার নারী নির্যাতন রুখতে বারবার বারুইপুর হবে, তাহলে আইনের শাসনটা, আইনে পুলিশ আদালত এর ওপর হবে না। নারী নির্যাতন মানে বিচারের আগে গুলি করে মারা, তাই তো? তাহলে তো সবার আগে বিচারের আগে বালিশ চাটনটাকে গুলি করে মারা উচিত। ওটাও তো নারী নির্যাতন কেস। আপনি বলছেন নারী নির্যাতনে ওইসব হবে না, একেবারে বারুইপুর হবে। বারুইপুর মানে কি? সত্যি মিথ্যে কে কত জড়িত পড়িত ব্যাপার নেই, একজনকে দাঁড় করিয়ে দিয়ে দুম করে গুলি, শেষ। তা এই কথাই যদি হবে, তাহলে বালুরঘাট থানার এফআইআর এর ওপর দাঁড়িয়ে তাহলে চাটনটাকে গুলি করে মারুন প্রথম। তা চাটনকে যদি আপনি গুলি করে না মেরে গলায় বকলেস পরিয়ে আপনার পেছনে ঘোরান, তাহলে আপনি আবার নারী নির্যাতন নিয়ে বড় বড় কথা কি বলছেন? তো হোক না, কেউ বারণ করেনি তো। বন্দে মাতরম আগেও হয়েছে, জাতীয় পতাকা আগেও উঠেছে। আমাদের সমস্যাটা হচ্ছে, আপত্তিটা হচ্ছে বাইরের গুন্ডা ঢোকা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা আছেন তাদের নিয়ে যে কোনো ভাবাদর্শের, যে কোনো মতাদর্শের, যারা আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলা, যারা যে কোনো মতাদর্শ বা ভাবাদর্শের হতে পারে, তারা করতে পারেন। কিন্তু আমাদের আপত্তি তো হচ্ছে বাইরের লোক ঢুকিয়ে গুন্ডাগাড়ি দিতে আপত্তি। উনি সেইটা থেকে নজর ঘোরাতে, হামলাটায় যে পুলিশ অ্যাকশন নিচ্ছে না, হামলা করতে যে বিজেপির নেত্রী গেছিলেন, বিধায়ক গেছিলেন, তাদের থেকে নজর ঘোরাবার জন্য এই কাণ্ডগুলো উনি এই ধরনের কথা বলছেন। উনি 10,000 কেন, যেখান থেকে পারেন করুন, আমাদের এগুলো কোনো বিষয় নয়। আমাদের দেখতে হবে তার মধ্যে ভেতরের কজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝরাত্রে ছাত্রছাত্রীদের উপর হামলা, আগুন লাগাবার চেষ্টা, নন্দলাল বসুর তৈরি এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে সেটা ভেঙে দেয়া, আমরা এগুলো সমর্থন করি না। এইগুলোকে ধামাচাপা দিতে এই বারবার এদের এই
এত হাজার কণ্ঠে, এতশো কণ্ঠে, এত কণ্ঠে এই বারবার এই ধরনের নাটকগুলো করতে হয়।